স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গাড়ি চলছে পৃথিবী বিখ্যাত ইনকা সভ্যতার দেশ ইকুয়েডরের রাস্তায়। ইকুয়েডর নিয়ে যত বলা যায় বোধহয় কম হয়ে যাবে। দক্ষিণ আমেরিকা দেশ পেরু ও কলম্বিয়ার মাঝে অবস্থিত ইকুয়েডর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। ভৌগোলিক অবস্থানে সেরাদের মধ্যে অন্যতম এই দেশ, যার তুলনা শুধুই সে নিজে। সব গুণে গুণান্বিত এই দেশ যেমন প্রাচুর্যতায় ভরা, তেমনই সভ্যতা, তেমনই নিদর্শন। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক সম্পদ ও বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক প্রথাতে সমৃদ্ধ দেশ। পর্যটকদের জন্য স্বপ্নের দেশ এটি। সর্বপ্রথম ইনকা সভ্যতার জনগোষ্ঠী এখানে বসবাস করে তোলে। এই সময় স্পেনীয় শাসন প্রতিষ্ঠা হয়েছিল। আদৌ ভাষাগত পরিবর্তন আসেনি এখানে। এখানকার মানুষজন কথা বলে স্প্যানিশ ভাষায়। আয়তনে বাংলাদেশের দ্বিগুণ, প্রায় 2,83,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে জনসংখ্যা মাত্র 1,07,00,000। রাজধানী কিটো প্রাচীন শহরের মধ্যে অন্যতম। বিষুবরেখার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই বিষুবরেখার অপর নাম ইকুয়েডর। এই কাল্পনিক রেখার অবস্থান ইকুয়েডরের উপর, তাই তো দেশের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ইকুয়েডর। সভ্যতায় ঘেরা, সংস্কৃতিতে পরিপূর্ণ এই দেশের রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে জানার আকাঙ্ক্ষা। সাহাদ মেয়েকে বুকে নিয়ে গাড়িতে। রকিব পিঞ্চ করে বলল, তুই এমন চুপ করে আছিস কেন? সাহাদ বিরক্তি নিয়ে বন্ধুর দিকে তাকিয়ে পুনরায় জানালার দিকে তাকায়। মনিরুজ্জামান ফিস ফিস করে রাকিবকে বলে, কি হয়েছে ওর? আমি কি করে বলবো? সাহাদ পিছন ফিরে কিছুক্ষণ পর পর কি যেন দেখছে। মুখের রঙে পরিবর্তন এনে বিবর্ণ করে রেখেছে, যেন মেঘের আবছায়া বুঝি মুখেই পড়ল। কেমন ছটফট করছে, চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছে। মনির প্রশ্ন করলো, তোর কি ঘুম আসছে? না। তাহলে নীরব কেন? দেখ, আমাদের সাথে আদ্রিতার দাদা এসেছেন, উনি কি ভাবছেন? আদিত্য হেসে বলল, সমস্যা নেই ভাই, হয়তো ওনার শরীর খারাপ লাগছে। শাহেজা সাহাদের বুকে ঘুমিয়েছে, নতুবা এতক্ষণে তুলকালাম করতো গাড়িতে। সাহাদ চোখ খুলে জিজ্ঞেস করলো, হোটেলে যেতে কতক্ষণ লাগবে? ড্রাইভারকে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করলো আদিত্য। ভ্রমণ পিপাসু মানুষ মল্লিকার স্বামী, অনেক ভাষাই ওর জানা। আদিত্য জানালো, ভাই আরো 2 ঘন্টা। আকস্মিকভাবে সাহাদ গর্জে উঠে বলল, অসম্ভব, গাড়ি থামান দাদা। চমকে উঠল সকলে। গর্জন শুনে আদিত্য ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। সাহাদ মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেল, বাকিরাও নেমে পড়ল। একসাথে সকলের জ্ঞাতি গোষ্ঠী উদ্ধার করে বলল, সবগুলো বেড়া মানুষের গাড়িতে উঠছিস কেন? ওদের গাড়ি কোথায়? আমি ওই গাড়িতে উঠবো। সকলে তাজ্জব বনে গেল, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এতক্ষণ ওর ছটফটানোর কারণ তবে এই? রকিব উত্তর দিল, ওই গাড়িতে রাহেল আছে আর রোকসানা আছে, এত চিন্তা কেন করছিস? রাহেল বাচ্চা, রোকসানা আকাশে উড়োজাহাজ উড়ানোর জন্য সম্পূর্ণ অপরিচিত একটি দেশে মোটেও সিকিউর নয়। আর আদিত্য দাদা, আপনি কিভাবে বউটিকে ছাড়া বসলেন বলুন তো? এই 2 হতচ্ছাড়াদের তো একজনের বউ রেখে চলে গেছে, অন্যজনের তো বিয়েই হয়নি। এরা না হয় পরিবারচ্যুত, আপনি কেন ভাবলেন না? আদিত্য লজ্জা পেয়ে গেল, জিহ্বায় কামড় দিয়ে বলল, রাহিল ওই গাড়িতে থাকতে ব্যাপারটা গুরুত্ব দিইনি রে ভাই। আমি নিজেই তো অপরিচিত দেশে যেতে ভয় পাচ্ছি, সেখানে রাহিল তো 24-25-এর ছেলে। ওই যে সাদা গাড়িটা দেখা যাচ্ছে, আসছে ছুটে। সাহাদের মনে হলো প্রাণ ফিরে পেয়েছে, ভয় পেয়েছে। ইকুয়েডরে কিশোর গ্যাং ওয়ারের কথা ইদানিং বেড়েছে। এরা নিজেরাই ঝামেলা করে, আবার আক্রমণ করতে পারে পর্যটকদের উপর। সাদা গাড়ি ওদের থেকে থেমে গেল। মনিরুজ্জামান হাসতে হাসতে বলে, বন্ধু, বয়স তো বেশি হয় নাই, বিয়ে করার দরকার, একটা মাইয়া খোঁজে দে। এতদিন বুঝি নাই বিয়ের জ্বালা, আজকে একটা বউ নেই বলে অপমান করলি। সাহাদ বিড়বিড় করে খারাপ কথা বলল। সাদা গাড়ি সামনে এসে দাঁড়ায়, সকলে নেমে পড়লো। দিয়াকে নামতে দেখে সাহাদ এগিয়ে এসে এক পাশে বুকে আগলে নিল। সবার মুখে একই প্রশ্ন, কি হয়েছে? সাহাদ
এক কথায় উত্তর দিল, কিছুই না, নতুন দেশ, তোরা সবাই একা ছিলি, তাই আমরা অপেক্ষা করছিলাম। তোদের গাড়িতে আদিত্য দাদা এবং মনির যাক, আমার সাথে রকিব থাকলেই হবে। রোকসানা দিয়ার হাত ধরে বলে। হাত ছাড় ভাবি, আমার সাথে বসবে। শাহাদ দাঁত কিরমির করে বলে, আমার বউ আমার সাথে বসবে। দিব না। তুই কে দেয়ার? ফারা, গাড়িতে বসো। বাকিরা এদের ঝগড়া দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। শাহাদের ক্রোধের সীমা বেড়েই চলেছে, বড় বড় চোখ করে দিয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে, কেন সময় কিছু বলছে না। দিয়ার হাত ছেড়ে রাগ করে গাড়িতে গিয়ে বসে। দিয়া রোকসানার সামনে গিয়ে বলল, আপু অপারেশনের পর তো এত দীর্ঘ যাত্রা করেনি, মনের মধ্যে হয়তো ভয় কাজ করছে। আমাকে আর শেহজাদকে একা ছাড়তে চায় না। এমন না যে আপনাদের পছন্দ করে না, তবে আমাদের দুজনের ব্যাপারে বেশি পসেসিভ। হয়তো এখন আমাকে পাশে চাচ্ছে, আমি না থাকলে পুরোটা রাস্তা ছটফট করবে। রোকসানা অধর প্রসারিত করে বলল, এত সহজে স্বাদ বউ বউ করার পাবলিক না, আজ বুঝলাম। জান ভাবি। মল্লিকা মাথার উপর হাত বুলিয়ে দিতেই দিয়া চোখের পলক ঝাপটে হাসি দিল। গাড়িতে উঠে বসতেই দেখে সিটে মাথা এলিয়ে দিয়েছে শাহাদ, চোখ বন্ধ। রাকিব সামনে বসে ড্রাইভারের সাথে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। সবাই বুঝতে পেরেছে শাহাদ নিজের মতো স্পেস যাচ্ছে। পাশে বসে শাহাদের এক হাত নিজের কোলে রাখলো। পুরুষালী চওড়া কাঁধে মাথা রাখতেই মানুষটার ঠোঁটের কোণে ঝলমলে হয়ে উঠল ওর হাসি। এক হাতে আগলে ধরে বুকে টেনে নিল, মাথা ঝুঁকিয়ে মাথার অগ্রভাগে ঠোঁট ছোঁয়ালো। শরীর জুড়ে মেয়েলি মন মাতানো গন্ধ যেন শাহাদের ভেতরটা জুড়ে শীতলতা বইয়ে দিল। দেশেই বউ নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকে। এই দেশে তো এই সুন্দরী নিরাপদ নয়। শ্বেত সুন্দরীদের সাথে যেমন এরা অভ্যস্ত, ঠিক তেমন আফ্রিকান সুন্দরীরা এদের সই। তবে এই হাইব্রিড বাঙালি ইরানি রূপসীকে দেখলে পুরুষের চোখ ঝলসে যাওয়াটা অসম্ভব কিছু নয়। এখন মনে হচ্ছে আশাটা ভুল হয়েছে, পুরোটা ট্যুর দুশ্চিন্তায় কাটাতে হবে। হোটেলে এসে বিশ্রামের জন্য স্ব কামরায় চলে গেল সকলে। আর যাত্রা করা সম্ভব নয় এই মুহূর্তে। শাহাদের গোটা দিনের টানা জার্নিতে মাথা ধরেছে। সকালেই যাত্রা আরম্ভ করবে সেই জগৎ বিখ্যাত গ্যালাপাগোসের উদ্দেশ্যে। ইকুয়েডর থেকে প্রায় 600 মাইল দূরে এই গ্যালাপাগোস। সরাসরি গ্যালাপাগোস যাওয়ার জন্য কোনো স্থলপথ, আকাশপথ কিংবা জলপথ নেই। যেভাবে যেই উপায়ে যাওয়া যাক না কেন, প্রথমে সকলকে আসতে হবে ইকুয়েডর। ইকুয়েডর পরবর্তী যাত্রা হলো গ্যালাপাগোস। প্রশান্ত মহাসাগরের উপকূলে এই দ্বীপগুচ্ছের মায়ায় পৃথিবীর সব প্রান্তের মানুষ ছুটে আসে। জীবন্ত জাদুঘর হিসেবে আখ্যা দেওয়া হয় এই গ্যালাপাগোসকে। ইকুয়েডর থেমে সেখান থেকে রাজধানী কিটোতে যেতে হয়। ইকুয়েডর থেকে গ্যালাপাগোস যাওয়ার পথ দুটি। প্রথমত হলো কিটো বিমানবন্দর থেকে উড়ান পথ, অথবা ক্রান্তীয় বাণিজ্যিক রাজধানী গুয়াকিল থেকে বিমানপথ। ইকুয়েডর সমুদ্র বন্দর থেকে গ্যালাপাগোস পরিষেবা দেওয়ার জন্য কোনো নদীপথ ব্যবস্থা, ক্রুজ বা জাহাজ নেই। সুতরাং পথ খোলা শুধু বিমানপথ। কিটোর ম্যারিস্কাল সুক্রে আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুয়াকিলের জোসে জোয়াকিন ডি ওলমেইডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট গ্রহণ করে বিশ্বের অন্য দেশ। সুতরাং যে যেভাবেই যেতে চাক না কেন, এই দুটি ফ্লাইট ব্যতীত অন্য কোনো ফ্লাইট ইকুয়েডর গ্রহণ করে না। যেহেতু হোটেল থেকে কিটোর দূরত্ব কম, সুতরাং শাহাদ এবং তাদের টিমের গন্তব্য কিটো এয়ারপোর্ট। ভোরেই যেতে হবে, নতুবা ফ্লাইট মিস। খুব ভোরে ঘুম ছেড়েছে সকলের। ইকুয়েডর থেকে গ্যালাপাগোসের উদ্দেশ্যে দুটি ফ্লাইট ছাড়ে। বাল্ট্রা এবং স্যান ক্রিস্টোবাল দ্বীপপুঞ্জের গ্যালাপাগোসে দুটি প্রধান বিমানবন্দর রয়েছে। ফ্লাইট বুক করা শেষ, রওনা হবে কিছুক্ষণের মাঝে। সেই স্বপ্ন আছে। গ্যালাপাগোস যেতে 2 ঘন্টা সময় লাগবে। ইকুয়েডর থেকে কিটো, এরপর কিটো থেকে গুয়াকিল, তাই একটু সময় বেশি লাগবে। বাংলাদেশের লোকাল বাসগুলোর মতো পথে পথে যাত্রী তোলার প্রবণতা না থাকলে কিটো থেকে এই ফ্লাইট গুয়াকিল গিয়ে যাত্রী তুলতে বেশ সময় লাগায়। সেখানে প্রায় 40 মিনিট বিরতি নেয়। তাই দীর্ঘপথ পাড়ি দেওয়ার প্রস্তুতি সকলেরই নেওয়া শেষ। আরেকটি ব্যাপার, ফ্লাইট বুকিংয়ের পাশাপাশি গ্যালাপাগোস এয়ারপোর্ট থেকে ক্রুজ বুকিং করাটা গুরুত্বপূর্ণ।
এয়ারপোর্ট থেকে যার যার নির্দিষ্ট ক্রুজ এসে অতিথিদের নিয়ে যাবে। গ্যালাপাগোসে পৌঁছানো মাত্রই সময়ও কঠোর সময় নিয়মের মধ্যে চলে আসতে হবে সকলকে। এয়ারক্রাফটে উঠে সকলে নিজেদের আসন গ্রহণ করলো। শাহেজা এরোপ্লেন দেখে খুশিতে লাফাচ্ছে। দিয়ার শরীর ভালো ঠেকছে না, বারবার ঘুম আসছে। শাহাদ দিয়াকে বলল, ঘুমিয়ে পড়ো, ছানার খাবারটা সামনেই রাখো, আমি দেখছি ওকে। ঘুম থেকে উঠেই দেখবে আমরা গ্যালাপাগোস এয়ারপোর্টে। মাথা নেড়ে চোখ বুঝল দিয়া। শাহাদের হাতে হাত রেখে ঘুমের দেশে তলিয়ে গেল। অন্যদিকে শাহাদ মেয়েকে পাশে বসে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। ট্যাবের মাঝে গ্যালাপাগোসের ভিডিও ছেড়ে দিয়েছে আর প্রতিটি প্রাণীকে দেখে খেলছে মেয়ের সাথে। দিয়া অসুস্থ হয়ে পড়েছে এই জার্নিতে, অথচ এই মেয়ে এখনো বিন্দাস। শাহাদ হেসে মেয়েকে আসতে বলল, আম্মা তুমি কি ঘুমাবে না? তোমার মা তো ঘুমে অতল সমুদ্রে হারিয়েছে। মেয়ে শাহাদের কথা বুঝেছে হয়তো, ঘুমাবে না টুকু বুঝালো। তেজা খেলা মো মাছ, এত মাছ। জি আম্মা, সে যা খেলা করছে জানি। হ্যাঁ, মোবাইলে মাছ দেখেন আপনি। আমার রক্ত যে আপনার শরীরে তার ডিএনএ করানোর প্রয়োজনই নেই। এমপি সাহেব, জার্নি ছানার পছন্দের মানলাম, আপনার রক্তেরই টান। ছানা যে মিষ্টি করে চুপটি করে আছে সেটা আমার স্বভাব। আমারও সুনাম করুন। একটা কথাও মাটিতে পড়তে দেবে না, তাই না ফারা? ওই যে আপনার স্ত্রী বলে কথা। হাসলো শাহাদ। বউ না ঘুমিয়ে চুপি চুপি কথা শুনছিল শাহাদ এবং মেয়ের। মেয়েকে ভিডিও দেখাতে ব্যস্ত। বাম হাত তুলে স্ত্রীর মাথায় ঘোমটা সরিয়ে আলতো করে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, টাইট স্লিপ স্ট্রবেরি। চোখ বুঝেই হেসে দিল দিয়া। ভাবছে বার্মিজ ক্রিপ উচ্চারণ করলেই বোধ হয় এমপি সাহেবের রোমান্স পায়। তাই এই মুহূর্তে অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পুরনো নাম স্ট্রবেরি ডেকেছে। সান ক্রিস্টোবল এয়ারপোর্ট, সেখান থেকে নেমে গন্তব্য ক্রুজ। চাইলেই গ্যালাপাগোসের পুয়ের্তো আওরা বা পুয়ের্তো বাক্রিজো মোরেনার মতো শহরে থাকতে পারা যায়। সেই ক্ষেত্রে শহর থেকে আসা যাওয়া করে ভ্রমণ করতে হবে। দুটি শহরেই রাস্তায় অনেক কোম্পানি আছে যারা ট্রিপগুলি অফার করে এবং ঘুরিয়ে নিয়ে আসবে। এখানকার হোটেলগুলো অত্যন্ত ব্যয়বহুল। হোটেলে এক রাত যাপনের জন্য গুনতে হবে প্রায় $500, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 60,000। এর চেয়ে ঢের ভালো ক্রুজ বুকিং করা। স্থানীয় লোকেদের ব্যক্তিগত ক্রুজ থাকতে পারে, তবে ওরাও চাইলে তা ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হবে নির্ধারিত লাইসেন্সকৃত ক্রুজ, যার বৃহত্তর ক্রুজ প্রায় 80 জন যাত্রী বহন করতে পারে, যার ভাড়া এক সপ্তাহের জন্য $6,500, অর্থাৎ বাংলা টাকায় 7,73,500 টাকা। 80 জনের ক্রুজ নেওয়ার প্রয়োজন বোধ করে না ছোট দলগুলো। শাহাদ, রাকিব এবং মনিরের সাথে পরামর্শ করে আদিত্য আগে থেকে 10 জনের জন্য ক্রুজ নিয়েছেন। সাথে থাকবে কুক এবং ট্যুর গাইড, যা এখানকার সংস্থা ইকো ভেঞ্চুরা দ্বারা পরিচালিত এবং সুন্দর নাম ফ্লেমিঙ্গো। গ্যালাপাগোসের উদ্দেশ্যে কিছুক্ষণের মাঝেই ফ্লেমিঙ্গো প্রশান্ত মহাসাগরে যাত্রা আরম্ভ করতে যাচ্ছে। ফ্লেমিঙ্গোর সবচেয়ে আনন্দের এবং ইতিবাচক দিক হচ্ছে 2 ধরনের পানি আরোহী সরঞ্জামই আছে। শাহাদ শক্তভাবে বলেছে স্কুবা ড্রাইভিংয়ের সরঞ্জাম যেন থাকে, সেখানে বোনাস স্নোরকেলিংও আছে। শাহাদের চোখে মুখে খুশি, যেহেতু নভেম্বর মাস ভ্রমণের জন্য উপযুক্ত সময়, শীতল আবহাওয়া। শরীর খারাপ হওয়ার ভয় আছেই, সকলের সাথে করে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী নিয়ে এসেছে। মোশন সিকনেস হওয়ার সম্ভাবনা প্রবল। বডি স্যুটের ব্যবস্থাও করা হয়েছে, কারণ নিরক্ষীয় অঞ্চল, রুক্ষ আবহাওয়া, এর মাঝে শাহেজা ছোট। সব মিলিয়ে প্রস্তুতি পর্ব শেষ। যাত্রা শুরু করেছে ফ্লেমিঙ্গো। শাহাদ কেবিনে এসে ধূপ করে শুয়ে পড়েছে বেডে। কিছুক্ষণ আগে থেকে শরীর কোলাপস করেছিল, বুঝে উঠতে পারছিল না খারাপ লাগার কারণ। শাহেজা ছুটোছুটি করছে কেবিন জুড়ে। এভাবে শুয়ে পড়তে দেখে দিয়া ছুটে গিয়ে ধরল। চোখ বন্ধ করেই বলল, চিন্তা করো না, ঠিক হয়ে যাব। জেট ল্যাগ হয়েছে হয়তো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
জেট ল্যাগ ট্রাভেলার বা দূর দূরান্তে ভ্রমণকারীদের কাছে পরিচিত শব্দ। এর লক্ষণগুলো হলো ভালো ঘুম না হওয়া, দিনের বেলাতেও ক্লান্ত বোধ করা, কাজে মন বসাতে না পারা ইত্যাদি। বিমান যাত্রার পরে এই লক্ষণ দেখা যায় সাধারণত। বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রিপের পরেই এই জেট ল্যাগের সমস্যা দেখা দেয়। 2 বা এর বেশি টাইম জোন পেরোলেই এই সমস্যাটা দেখা দেয়। আসলে এই সময় আমাদের বায়োলজিক্যাল ক্লকের অনেকটাই সময় বদলে যায়, অর্থাৎ আমরা সাধারণত যে সময়তে ঘুমোতে যাই, যে সময় জেগে থাকি, সেই অভ্যেসের অনেকটাই এই টাইম জোনের পরিবর্তনের ফলে বদলে যায়। দিয়া এগিয়ে এসে প্রশ্ন করলো, ওষুধ দিব? না, সময় হলে আমি নিজেই নিব। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তোমরা ফ্রেশ হয়ে নাও। শাহেজা একবার বেডে লাফাচ্ছে তো অন্যবার সোফায় জিনিসপত্র ফেলে দিচ্ছে। দিয়া ধমকে যাচ্ছে। ছুটে গিয়ে চেপে ধরলো শাহেজা, বকছে। এই পাকনামি এমন ছুটছো কেন? বাবাকে দেখছো না? তোমার জ্বালায় মানুষটা শান্তি পর্যন্ত পাচ্ছে না। মানুষটা সারা রাস্তা তোমায় সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তড়াক করে বন্ধ চোখ খুলল সাহাদ। স্ত্রীর দিকে ভ্রুকুচকে প্রশ্ন করলো, আমি ওকে সামলাতে গিয়ে অসুস্থ হয়েছি? তা নয়তো কি? শিখে গিয়েছো ইমোশনাল ব্ল্যাকমেইল। ছানাটা আমার কথা বললে যে শান্ত হবে, সঠিক বুঝেছো। শাহেজা সাহাদের কাছে এসে বসেছে। সাহাদের বুকের উপর উঠে সাহাদের গালে হাত দিয়ে বলছে, বাবা ব্যথা, এখানে ব্যথা, কোথা ব্যথা? মেয়ের ডান হাতে চুমু দিতেই বাম হাত বাড়িয়ে দিল। সাহাদ মেয়েকে বুকের উপর শুয়ে বলল, না, আমার মা বাবা ঠিক আছে, একদম ঠিক, কিচ্ছু হয়নি। দিয়া ঠোঁট পাকিয়ে বলে, ঢং কত! আপনি বেশি হালাত করে মেয়েকে বিগড়াচ্ছেন। তুমি কি চাও, ছানাটাকে মারি? না, তা কখন বললাম? মাঝে মাঝে একটু রাগ তো দেখাতে পারেন। সাহাদ দিয়ার মৃদু খুনসুটির মাঝে মেয়ে বাবার বুক থেকে সরে গিয়েছে। দিয়া ঘোমটা খুলে ওড়না একপাশে রেখে সাহাদের টি শার্ট ট্রাউজার নামাতে নামাতে কথা বলছে। বিপরীতে সাহাদ জবাব দিচ্ছে, রাগ দেখানোর মতো কি করেছে আমার বাচ্চাটা শুনি? স্বামীর পায়ের কাছে এসে জুতো খুলে দিতে পায়ে হাত দেবে। সাহাদ শুয়েই ধমক দিল, পায়ে হাত দিবে না, আমি খুলবো। কিন্তু কে শোনে কার কথা। দিয়াকে হাত দিতে দেখে শাহেজা খাটে দিয়ার পাশে বসে আর একটা জুতা খুলছে। দিয়া এবং মেয়ে দুজনকে দু পায়ে হাত দিতে দেখে লাফিয়ে উঠেছে। ধমকে গিয়ে বলল, ইয়া আল্লাহ, কি শুরু করলে তোমরা? আমার সরো। ফারা, নিষেধ করছি, মেয়েটা একই কাজ করেছে তোমাকে নকল করে। দিয়া সরে মুচকি হেসে একপাশে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু জানে শাহেজা সরবে না, তাই তামাশা দেখবে বলে চুপি সারে সরে গিয়েছে। শাহেজা সাহাদের জুতা নিয়ে টানাটানি করছে খোলার জন্য। ভারী জুতো, কারো সাহায্য ছাড়া খোলা কি সম্ভব এতখানি মেয়ের পক্ষে? এদিকে সাহাদ মেয়েকে বলছে, আম্মা জুতোয় ময়লা, ছাড়ো বাবা। ছি, আফসোস করে বলছে। আমারই ভুল হয়েছে, জুতো নিয়ে শোয়া। এদিকে মেয়ে উল্টো সাহাদকে ধমকে বলে, বাবা স্টপ, তেজা পারলে দুটো তুলে দিতে বাবা। সাহাদ চমকে মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়ে সাহাদকে ধমকাচ্ছে। শাহেজা দিয়ার দিকে তাকিয়ে বলে, মা আতো দুটো কত পাতি। আহারে জুতা খুলতে কষ্ট দিচ্ছে, তাই দিয়াকে ডাকছে সাহায্য করতে। দিয়া হেসে মেয়েকে সাহায্য করতে গেল। এদিকে সাহাদ মেয়ের দিকে তাকিয়ে দিয়াকে বলল, ফারা, কিভাবে বললে কিছুক্ষণ আগে আমার ছোট্ট জানটাকে বকা দিতে? দিয়া জুতা খুলতে খুলতে সাহাদের দিকে তাকিয়ে বলে, আমি না থাকলেও আফসোস নেই, এই মেয়ের মায়ের প্রয়োজন পড়বে না। আপনি যেভাবে ওকে বুকে আগলে রাখেন, সেভাবে খুব কম বাবাই পারেন। রাখবো না বলছো? আমার রিজিকে আর কটা সন্তান আছে জানি না, বা হবে জানি না, তবে সে যে আমার সেই সন্তান যার জন্য আমি বাবা হওয়ার সুখ পেয়েছি। আমার জান কোরবানি মেয়ের জন্য। এর মাঝে দিয়া আর শাহেজা জুতা খুলে ফেলেছে। দিয়ার কাছে এসে বোতাম খুলছে শার্টের। শাহেজা দিয়াকে অনুকরণ করে বোতাম খোলার চেষ্টা করছে। সাহাদ দিয়া এবং মেয়ের কাণ্ড দেখছে। বোতাম খোলা প্রায় শেষ। শার্টের ডান পাশ দিয়া খুলছে, বাম পাশ শাহেজা খুলছে।
সাহাদ হাসতে হাসতে দুজনকে দুপাশে বুকে টেনে বলল, আহা, কি রাজকীয় সেবা প্রদান করেছেন আপনার মাতা কন্যা, নিজেকে তো রাজাই মনে হচ্ছে। এর মাঝে শাহেসা বলে উঠল, বাবা লাজা মাল্লানি তেজা লাগতো না। দিয়া হাসছে। সাহাদ দিয়ার দিকে তাকিয়ে বলে, মেয়েকে এসব তুমি শিখিয়েছ? দিয়া হেসে প্রত্যুত্তর করলো, না, আমি না, শেফালি আপা সারাক্ষণ এইসব বলে, রাজা রানীর গল্প শোনায় আর ওকে মুখস্থ করায় ওর বাবা রাজা, ওর মা রানী আর ও রাজকন্যা। এখন আপনি রাজা উচ্চারণ করেছেন তাই হয়তো ওর মস্তিষ্কে শব্দটার উপর জোর পড়েছে, মনে পড়াতেই রাজা রানী করছে। সাহাদ চোখ বুজে বলল, ফারা, এত সুখ আমার সইবে না বুঝলে। আল্লাহ মাফ করুন, কি বলেন এইসব? কি বললাম? আরে সিরিয়াস হয়ে না, এমনি বললাম। বাই দ্য ওয়ে, আপনাদের মা মেয়ের আমাকে যত্ন শেষ হলে নিজেরা একটু তৈরি হয়ে নিন, নাস্তা করতে হবে না? ঘড়ি দেখেছো? সেই সকালে খেয়ে বের হয়েছ, এখন 11টা বাজে। দিয়া উঠে সাদা গাউন নিয়ে ক্যাবিনের ওয়াশরুমে চলে গেল। সাহাদ নিজেই কিনে এনেছে এই গাউনগুলো, প্রায় সময় ম্যাচিং করে তিনজনের জন্য ড্রেস নেয়। শাহেজাকেও নিজের মতো টি শার্ট পরিয়ে দিয়েছে। দুটো বেবি পেঙ্গুইন আছে শাহেজার সাদা টি শার্টে। কি খুশি সেই মেয়ে সাহাদের মতো সাদা পরতে পেরে। এদিকে ছোট চুল মুড়িয়ে পেঁচিয়ে সাহাদ নিজেই মেয়ের চুল বেঁধে দিয়েছে। দিয়ার মেকআপের ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে মেয়েকে দেখিয়ে জিজ্ঞেস করছে, লাগাবে? মেয়েও সজরে বলছে, ইবিত্তিক লাগাবে তেজা। সাহাদ হেসে আঙুলের মাথায় একটু নিয়ে মেয়ের ঠোঁটে লাগিয়ে হেসে বলছে, এত ঢঙ্গি হয়েছেন আম্মা, পুরাই আপনার মায়ের কপি। ঠোঁট দুটোকে ফুলিয়ে রেখেছে। দিয়া ওয়াশরুম থেকে বের হয়ে সাহাদ মেয়ের কাণ্ড দেখে হাসছে। সাহাদ মেয়ের লিপস্টিক নিয়ে দিয়াকে বলছে, মাঝে মাঝে আমার ছানার জন্য মেকআপ কিনবে, আলাদা তোমার মতো একটা ব্যাগ রাখবে। ক্রুজের ডাইনিং এরিয়াতে এসে সকলে একসঙ্গে বসেছে। ওদের আসতে দেখে রোকসানার ছেলে জোরেই বলে উঠল, আঙ্কেল, ইউ আর লুকিং ড্যাম হট লাইক ইয়ং ম্যান। দিয়াও এই প্রথম সাহাদকে 3/4 প্যান্টে দেখে অবাক হয়েছিল, কিন্তু মুখ বন্ধ রেখেছে। রাহিলের সম্বোধনে সাহাদের পরিবর্তে দিয়া লজ্জা পেয়ে গেল। সাহাদ চেয়ার টেনে বসে এক পাশে মেয়ে, অন্য পাশে দিয়াকে বসে কিঞ্চিত হাসলো। এদিকে রোকসানা ছেলেকে ধমক দিল, রাহিল, এভাবে কথা বলবে না। মাম্মা, ইটস ট্রু। ক্রুজের কুক কিছু অ্যাপিটাইজার পরিবেশন করা হয়েছে, ক্লিয়ার স্যুপ, টোস্ট জাতীয় কিছু এবং কিছু সি ফুড সালাদ। সবাই খাবার শুরু করেছে। সাহাদ রাহিলের দিকে তাকিয়ে বলল, রাহিল, হাউ ওল্ড আর ইউ? 21, uncle. I thought you were 24. I'm not that much old, uncle. রোকসানা ছেলেকে ধমকে বলে। রাহিল, বাংলা বলো। সাহাদ রোকসানার দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই, ও যে ভাষায় আরাম বোধ করে তাই করুক। রাহিল ওর মায়ের ইঙ্গিত বুঝে চুপ হয়ে গেল। বাড়ন্ত বয়সের ছেলে, ভালোই তেজ আছে, তাই একটু ছটফটে হওয়া স্বাভাবিক। এর মাঝে মনিরুজ্জামান বলল, জেটল্যাগ হয়েছে মনে হয়, শরীরটা কেমন করছে আমার। সাহাদ ও রাকিব দুজনেই বলে উঠল। আমারও। মনিরুজ্জামান সাহাদকে পুনরায় প্রশ্ন করল, সাদ, তুই কি স্কুবা করবি? অবশ্যই। এই শরীরে? মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাব। রাহিল উত্তেজিত হয়ে বলল, আমিও পারি স্কুবা করতে। আঙ্কেল, আপনি এই বয়সে স্কুবা করবেন? আদিত্য আর মল্লিকা জিহ্বায় কামড় দিয়েছে। এত কথা বলে এই ছেলে। রোকসানার ইচ্ছে করছে কষিয়ে দিতে এই ছেলেকে। যে ছেলের বাপ ও সাহাদকে মান্যি করে চলতো, এখন ছেলে পাঙ্গা নিতে আসছে। সাহাদ খেতে খেতে বলল, তুমি কোথায় করছো স্কুবা? সেন্ট মার্টিন। ভেরি গুড। কত ফুট নেমেছো? মনে নেই, মুখে মাস্ক লাগিয়ে দিয়েছিল। সাঁতার কেটে প্রবাল দেখেছি, কিছু মাছ দেখেছি। কস্টিং প্রবাবলি 700 টাকা। ওটা স্নোরকেলিং। স্কুবার জন্য তোমাকে আরও নিচে নামতে হবে রাহিল, ট্রেন্ড হতে হবে। স্কুবা কস্টিং সেন্ট মার্টিন আমার জানা মতে 2500 টাকা।
তবে বেশি গভীরে যেতে পারবে না, সাথে কাউকে নিতে হবে। পানি থেকে কিছুটা প্রায় 7 বা 8 ফিট নেমে প্রবাল মাছ দেখা হচ্ছে, স্নোরকেলিং। তাহলে স্কুবা কি? যাবে আমার সাথে? রোকসানা নার্ভাস হয়ে বলল, একদম না, আমার একটা ছেলে। আমি যাব মাম্মা। রোকসানা ছেলেকে ধমকে বলল। না, যাবে না তুমি। আদিত্য না করছে। মনিরুজ্জামান কিছুটা চিন্তিত হয়ে বলল, সাদ, স্নোরকেলিংয়ে যা, আমাদের কথা শোন, তোরও স্কুবাতে যাওয়ার প্রয়োজন নেই। শরীরের কন্ডিশনও ভালো না, স্কুবাতে অনেক রিস্ক শুনেছি। শখের বয়সে স্কুবা করা বিপজ্জনক। শাহাদ মাথা তুলে হেসে বলে, রকিব, আমি কি শখের বশে করছি? আমার কি ভয় লাগা উচিত? রাকিব নীরবে সব শুনছিল এত সময়। মাথা তুলে খেতে খেতে বলল, আজ যাব নাকি কাল? আমাকে সাথে নিস। সকলে চমকে গেল। এতক্ষণ শাহাদকে বুঝাচ্ছে সকলে, আর এখন রাকিবও পাগল হলো। মল্লিকা ধমকে বলল, অবশ্যই, আমি স্কুবা শিখেছি শাহাদ থেকে। ইভেন শাহাদ ইজ আ ওয়েল ট্রেন্ড সার্টিফাইড স্কুবা ট্রেনার। ওর রেকর্ড আছে পানিতে 150 ফিট নিচে যাওয়ার। ওদের নেভিতে সবাই স্কুবা পারে। শাহাদ সহ আরও কয়েকজনের রেকর্ড আছে। আর তোমরা শাহাদকে দেখাও পানির ভয়। পানির নিচে থেকে সাসপিশিয়াস সাবমেরিন ফাইন্ড আউট করে নিয়ে আসতো। বঙ্গোপসাগরের মাঝে ডুব দিয়ে কত কি উদ্ধার করার রেকর্ড আছে কিং অফ ওয়েভের। সাধে ওর নাম এমন। আমার মনে আছে অনেক আগের কথা। রাশেদ কম পারতো স্কুবা। ফোন দিয়ে আমাকে বলে, আজকে আমি আর শাহাদ পানির নিচে হাঙর দেখেছি। আমার তো জান ওখানেই শেষ। চুপ করেছিলাম যতক্ষণ না হাঙরটা নিজের পথে গিয়েছে। শাহাদ না থাকলে হাঙর নিজের খাদ্য হিসাবে আমাকে চালনা করতো পেটে। আল্লাহ। আর্তনাদ করেই দিয়া মুখে হাত তুলেছে। আওয়াজ শুনে সবাই ওর দিকে তাকাতেই দেখে ও বিস্ময়ে চোখ মুখ মলিন করে ফেলেছে। শাহাদের দিকে তাকিয়ে বলে, আপনার নামার কোনো প্রয়োজনই নেই, আমি ঢাকা যাব। কেন আসলাম এখানে? শাহাদ রাকিবকে ধমকে বলে, তোর এখানে হাঙর কাহিনী শোনাতে হলো? ফারা, ভয় পাওয়ার কিছু নেই। হাঙর হাঙরের জায়গায়, আমি আমার জায়গায়। এখানে এসব নেই, চিন্তা করো না। দিয়াকে সান্ত্বনা দিয়ে সবাই বলল, একটা ইন্টারেস্টিং গল্প শুনবে সাগরের? সবাই সম্মতি দিতেই বলে উঠল, নীল তিমি যে আত্মহত্যা করে তাকে জানো? বিস্মিত উপস্থিত সবাই। মানুষ আত্মহত্যা করে তা জানে, লাভ বার্ড নামক পাখি সহ আরো কিছু প্রাণী করে ধারণা আছে, কিন্তু নীল তিমি? কৌতূহল দেখে শাহাদ নিজ থেকেই খেতে খেতে বলল, তিমিরা দল বেঁধে চলতে পছন্দ করে। দল নেতা যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলে। একবার তাদের দল নেতা অসুস্থ হলো, তারা তাকে অনুসরণ করে তীর অবধি চলে এসেছে। তীরে আসার পর দল নেতারা আর ফিরে যেতে পারেনি অসুস্থতার জন্য। তাকে অনুসরণ করে বাকিরাও থেকে গিয়েছে। দলনেতা মারা যাবার পর আর কেউ ফিরে যায়নি, সবাই মিলে আত্মহত্যা করেছে। এমন আরও আছে, ওরা যখন বুঝতে পারে মারা যাবে তখন এমন হিপনোটাইজিং সাউন্ড করে যা শুনলে যে কেউ হিপনোটাইজ হয়ে যাবে। প্রকৃতপক্ষে তারা কাউকে আকৃষ্ট করতে এমন শব্দ করে, অথবা এটি তাদের কান্নার শব্দ। অনেক আবেগপ্রবণ, কষ্ট জাগানো সে আওয়াজ এতটাই উচ্চ ডেসিবেলে প্রতিধ্বনিত হয় যে মাইলের পর মাইল এই আওয়াজ শোনা যায়। 5 থেকে 6 সেকেন্ড স্থায়িত্বকাল। মানুষ যদি শুনে তাহলে সম্মোহিত হয়ে ভুল কাজ করে বসতে পারে। এই আওয়াজ সবচেয়ে বেশি করে হ্যাম্পব্যাক প্রজাতির তিমি। কথিত আছে ব্লু হোয়েল গেম নাকি সেখান থেকে উদ্ভূত। মারা যাওয়ার আগে তিমি নিজেকে সমুদ্রের তীরবর্তী নিয়ে আসে, যাতে করে হাঙর বা কিলার হোয়েল তাকে খাদ্য বানাতে না পারে। এরপর সে নিজেই পানির অভাবে তীরে মারা যায়। তাই আমরা মাঝে মাঝে মৃত তিমি তীরে দেখি। সঙ্গীর অভাবেও তিমি মৃত্যুকে নিজের করে নেয়। সকলে সম্মোহনী হয়ে শুনছে শাহাদের কথা। শাহাদ খেতে খেতে আরো বলল, আল্লাহর দুনিয়া কত সুন্দর বৈচিত্র্যময় জানো? রাহিল প্রশ্ন করল, আঙ্কেল তিমিকেও খায়? অবশ্যই, তাই বলতে চাচ্ছি। তিমিকে খায় হাঙর, কিলার হোয়েল এবং অন্য অনেক মাছ। ব্যাকটেরিয়া এসে তিমির শরীর পচিয়ে দেয়। বিস্ময়কর ব্যাপার হলো, তিমির সেই শরীর খেয়ে সেখানে সমুদ্রের গভীরে নতুন বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম তৈরি হয়, প্রবাল তৈরি হয়, প্রাণীদের আবাসস্থল তৈরি হয়।
প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। কি সুন্দরভাবে তিমির শূন্যতাকে হাজারো প্রাণীর বাস্তুসংস্থান করে দিয়েছে দেখলে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।